সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ গিয়েছিল। নাজমুল হোসেন শান্ত যাওয়ার আগে বলেছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার পুরোপুরি উল্টো। প্রথম দুটো ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং দুটো ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিয়েছে। শেষ ম্যাচটা শুরু হবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আগে মাঠের বাইরের অনেক ঘটনা আছে, বাংলাদেশের সম্ভাবনা বা এই যে ক্রিকেট এগোচ্ছে না সেটা একটা ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো একটু আমরা আলোচনা করবো, এবং আমি প্রতিনিয়ত যেমন থাকি মোহাম্মদুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আবিদ মোহাম্মদ। আবিদ ভাই, আপনাকে স্বাগত। যেটা শুরুতেই বলবো যে বাংলাদেশ এই টুর্নামেন্টে যাওয়ার আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আমি যেটা বললাম যে তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছেন। আপনি একজন সংবাদকর্মী হিসেবে কিংবা আপনি একজন বাংলাদেশের সাধারণ সমর্থক হিসেবে আপনি কি এই স্বপ্নটা দেখেছিলেন? না না না, মানে কেন? ব্যাপারটা হচ্ছে যে মানে বাংলাদেশ মানে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8টা সেরা দলের টুর্নামেন্ট। মানে আপনি 8টা বেস্ট টিম নিয়ে যাচ্ছেন, সেখানে আপনাকে শিরোপা জিততে হবে। 20 দল 16 দলের টুর্নামেন্ট হলে ইউ ক্যান কোয়ালিফাই, মানে সুপার 8 সুপার 6 বা শেষ 4 চিন্তা করা যায়। কিন্তু যখন আপনি 8টা বেস্ট টিমের এগেনস্টে যাবেন, তখন আপনি মানে আমি অবশ্যই চিন্তা করিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম এবার কেন লাস্ট 10 বছর বা 15 বছর আমার কখনোই মনে হয়নি যে এক্সেপ্ট ফর দ্য 2019 ওয়ার্ল্ড কাপ, যে ওই ওয়ার্ল্ড কাপটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ কিছু একটা করে ফেললেও করতে পারে, কিন্তু সেবারও হয়নি। এবার তো ওই টিমের ধারে কাছেও নাই। মানে আপনি দেখেন, আপনি একটা বিপিএল খেলে আসছেন, 20 ওভারের টুর্নামেন্ট খেলে আপনি 50 ওভারের টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। আমি পার্সোনালি মনে করিনি যে বাংলাদেশ এবার সেমিফাইনাল বা ফাইনাল খেলার মানে মতো কন্টেন্ডার। আমি অনেক আগেই বলেছিলাম যে আমার আরেক সহকর্মী সামির সঙ্গে আমি যখন আলোচনা করছিলাম যে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতবে, আমি তখন সরাসরি বলছি যে বাংলাদেশ হতে পারে একটা ম্যাচও নাও জিততে পারে, এবং দর্শকরা আমাকে অনেক কটু কথা বলেছেন। দর্শক দেখেন, আমি কিন্তু শেষ পর্যন্ত ঠিকটাই বলেছি এবং প্র্যাকটিক্যাল কথাই বলেছি যে মানে আসলে কাজ করি দেখে আমার কাছে এখন ওই ফিলিংসটা কাজ করে না। প্র্যাকটিক্যাল মানে এই প্রফেশন আমাকে একটু প্র্যাকটিক্যাল হতে হেল্প করছে। তো আই ফিল যে লাস্ট ম্যাচ ওখানেও বাংলাদেশের জেতার জন্য একটু টাফ হবে, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। বাট আমি মনে করি নাই যে বাংলাদেশ এই টুর্নামেন্টে মানে শেষ 4 বা ফাইনাল খেলার মতো টিম। আপনি দর্শকদের কথা বলেন, সে জাস্ট আমি এখানে প্রশ্ন না, সেটা আমি একটু বলবো যে মানে দর্শক সারিতে যখন আপনি আমি ছিলাম তখন আমাদের আসলে এক্সপেকটেশনটা আসলে থাকে, এবং দর্শকরা যখন দেখে যে কেউ একজন নেগেটিভ কথা বলে তখন তাদের ওই আশার একটা এখানে এই জন্য হয়তো আমি একটু জিনিসটা ক্লিয়ার করতে চাই। আমি এখানে দর্শকদের দোষ দিব না। এখানে দুইটা স্বপ্ন দেখে, দুইটা পার্ট আছে। আমি যখন এই প্রফেশনে ছিলাম না, আমার কাছে বাংলাদেশের ক্রিকেটটা ছিল অন্যরকম। আমার কাছে ক্রিকেটটাই ছিল অন্যরকম। কিন্তু যখন আমি এই প্রফেশনে অনেক বছর ধরে আছি, আমি যখন এই প্রফেশনে আসছি, আমি যখন ক্রিকেটটাকে অনেক কাছ থেকে দেখা শুরু করেছি, আমি যখন বোঝার চেষ্টা করেছি, বা যখন আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, মাঠে প্র্যাকটিস দেখেছি, প্লেয়ারদের আচার আচরণ বা আমি তাদের খেলার ধরন দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে তাদের হওয়ার জন্য মানে দর্শক হিসেবে আপনার চোখে সবসময় বাংলাদেশ দল একটা টিনের চশমা পরায় রাখে, এবং এই টিনের চশমাটা আপনার তখনই দূর হবে যখন আপনি প্র্যাকটিক্যালি জিনিসগুলো চোখে দেখবেন। আপনি দেখেন, আপনি মানে আমার কোনো স্টেবল কোচ নেই। মানে আমি 24 সালে 23 ওয়ার্ল্ড কাপ এক কোচ নিয়ে খেললাম, 24 টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটা কোচ নিয়ে খেলতেছি। আমরা যতই বলি সালাউদ্দিন ভাইকে নিয়ে আসেন, সালাউদ্দিন ভাই কী করবেন? ওনারা তো একটা টিম সেট হইতে 3-4 বছর সময় লাগে। কোচেরও তো একটা প্ল্যানিং আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ উনি। ফিল সিমন্স, আমি জানি না এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফিল সিমন্স কন্টিনিউ করবেন কি, মনে হয় না। দেন আফটার দ্যাট এই T20 চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে, নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে আমার T20 ওয়ার্ল্ড কাপ। আমরা এখনও স্টিল জানি না যে মাহমুদুল্লাহ রিয়াদ T20 থেকে অবসর নিয়েছেন, মানে কেন নেননি। T20 থেকে অবসর নিয়েছেন। হ্যাঁ, 27 যেমন ওয়ানডে বিশ্বকাপ আসছে, তখন আপনি এই মাহমুদুল্লাহকে নিয়ে যাবেন নাকি সে অবসর নেবে? এটা একটা বড় প্রশ্ন। আমরা ওই পার্টটাতে যাব। তার আগে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে বিপিএলটা হলো, যেখানে আমাদের বাংলাদেশি ব্যাটারদের একটা দাপট দেখা গেছে, এটা একটা বড় কারণ। আমি যেটা পার্সোনালি মনে করি যে বড় মাপের বিদেশি ক্রিকেটার বেশি দিন খেলেননি, এটা একটা বড় কারণ যে আপনি টপ 5 যখন লিস্ট দেখবেন। আমি আপনাকে একটু থামাই, আপনি বিপিএলটা একটু পরে আনেন না। আচ্ছা, আমরা যে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখলাম, বাংলাদেশ অল অ্যাটাক ক্রিকেট খেলেছে, 396 রান করেছে। 2 ইনিংস মিলে তো মনে হয়, 2 ম্যাচ মিলিয়ে তো মনে হয় আমার বাংলাদেশ 396 প্লাস ডট বল খেলেছে। তাহলে 396 প্লাস রানটা কবে করবে? এইটাই হচ্ছে মানে আপনি এখন ধরেন আপনি ক্লোজ ডোর ব্যাটিং করছেন, মানে ধরেন আমরা 3 বন্ধু খেলতেছি, বলতেছি তুই 1 তুই 2 তুই 3, 3 জনের মধ্যে কিন্তু 100 করাই যায়।
মানে ঘরের মাঠে নিজেদের বোলারদের এগেন্সে 396 করা খুব ইজি, বাট when it comes to অপোনেন্ট, আপনি তো বিপিএল এ শাহিন আফ্রিদিকে ছাড়া ভালো কোনো বোলারের এগেন্সটে খেলেননি, আর এই মুহূর্তে শাহিন আফ্রিদিও ভালো টাচে নাই লাস্ট 1-1.5 বছর ধরে। তো আপনি যখন ভালো বোলারের এগেন্সটে না খেলে ভালো একটা টুর্নামেন্ট খেলতে যাবেন, দেন ইটস ভেরি টাফ ফর ইউ। না, আমি ওই ব্যাটিংয়ের পার্টটাতে আসছিলাম, যেটা হচ্ছে যে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা ডেইলি সানে দেখেছিলাম যে জিনিসটা, যে টুর্নামেন্টের আগে একটা আন্তঃ স্কোয়াড একটা ম্যাচ খেলেছিল যেখানে তিনি 96 রান করেছিল, তখন সবার মাঝে একটা ওই যে অল অ্যাটাক যে ব্যাপারটা কথা বলছেন সেটা একটা ওই যে আমি আবারও বলবো দ্যাট 396 সাধারণ দর্শকদের চোখে একটা টিনের চশমা পরানো, এবং এইটা মনে হয় যে ওই যে আপনার মনে আছে কিনা যে 2021 টি20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আমরা অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছিলাম, ফেক কনফিডেন্স কনফিডেন্স, এবং এই ফেক কনফিডেন্সও না, এবার হচ্ছে 396 কি ফেক কনফিডেন্স কিনা? হ্যাঁ অবশ্যই। আপনি এখন ধরেন তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিবের এগেইনস্টে 6 মারছে এক ওভারে, কিন্তু যখন ওইটা তো প্র্যাকটিস ম্যাচে, যখন আপনি মিচেল স্টার্কের এগেইনস্টে 6 বলে 6 মারতে হবে, আপনি হয়তো একটা 6 মারতে পারেন, বাকি 5 বলে আপনি আউটই হবেন। বিকজ আমি যতখানি প্র্যাকটিস দেখেছি, মানে জাকের আলী অনিক বা যেই বলেন, যেই প্র্যাকটিস করুক, যে বল স্টিভ স্মিথ বা বিরাট কোহলির সোজায় মানে হালকা করে লেগে ঘুরাই দিবে, বাংলাদেশের ব্যাটাররা সেটা বিভিন্ন দিকে খেলার চেষ্টা করছে, মানে বলের মেরিট অনুযায়ী তারা খেলার চেষ্টা করতেছে না। তো এইখানে হয়তো মিরপুরে রান হয়ে যেতে পারে, কিন্তু আইসিসি ইভেন্ট ইজ ডিফারেন্ট। আপনি টেস্ট পরীক্ষায় A+ পেতে পারেন, কিন্তু মেইন পরীক্ষায় গিয়ে আপনি ডাব্বা মার। বাংলাদেশ তো আমি যদি কয়েকটা আইসিসি টুর্নামেন্ট চিন্তা করি, সবটাই টুর্নামেন্টে তো এই যে পরীক্ষার আগে, মানে মেইন পরীক্ষার আগে যে একটা টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষায় প্রত্যেকবার পাস করে এবং দিন শেষে গিয়ে সেই আবার মেইন পরীক্ষায় ফেল করে, এটা আসলে কনসিকুয়েন্সটা কি? মানে একদম পুরো এই আপনি যদি 15 সালে বিশ্বকাপের পর থেকে চিন্তা করেন, 15 সালের বিশ্বকাপটা যেহেতু আসলো, আমি পার্সোনালি ফিল করি, যেহেতু আমার এখন মানে আমি জিনিসগুলো দেখা শুরু করছি, বা আমি এখন ধরেন এটা আমার দর্শক সাইড, এটা আমার জার্নালিজম সাইড, আমি এখন এই সাইডে আছি। আমি ফিল করি বাংলাদেশের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট ওই 15 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ওয়াজ আ ফ্লুক। আপনি শুধু নিউজিল্যান্ডের এগেইনস্টেই ম্যাচটা জিতেছিলেন, আপনি কিন্তু বাকি কোনো ম্যাচ জিতেন নাই। আপনার ভাগ্য আপনাকে ওখানে নিয়ে গেছে। বৃষ্টিতে অস্ট্রেলিয়ার সাথে মানে ম্যাচটা বাতিল হলো, আমরা 1 পয়েন্ট পেলাম। এখন এটা তো পুরোপুরি লাক আপনার ফেভার করছে। এখন এটা আপনি 10 বছর মানে আজকে 8 বছর পর এসে আপনারা দর্শকরা মানে আপনাদের রিয়েলাইজ করা উচিত দ্যাট 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াজ হুজুকে হয়ে গেছে। মানে আমাদের ওটা সর্বোচ্চ অ্যাচিভমেন্ট না, আমাদের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট 2015 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, দ্যাটস অল। এবং একটা জিনিস ব্যাপার যে এই যে এখনকার সময় লাস্ট কয়েক বছর ধরে, তা বিশেষ করে 2 থেকে 3 বছর আপনি 23 বিশ্বকাপ দেখেন, তার আশেপাশে যে সময়টা এবং পরবর্তী সময়টাতে ওয়ানডে ক্রিকেটে 300+ স্কোরটা একটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যে কোনো দল করতে পারে। বিশেষ করে ভারত তো এখন আসলে তারা আইপিএলে ওই মানের ক্রিকেটটা খেলে, তাদের ডোমেস্টিকে ওই মানের ক্রিকেটটা হয়। আমাদের ডোমেস্টিকে তো ওই মানের ক্রিকেটটা হয় না। ডোমেস্টিকে ওই মানের ক্রিকেটটা হওয়ার জন্য তো একটা রাস্তা থাকা লাগবে। আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমাদের এখনও ক্রিকেটটা স্টেবলই হতে পারে নাই। মাত্র ডিপিএল শুরু হবে, লাস্ট এনসিএল বিসিএল হলো, ওখানে মানে খেলা হয়েছে, রান হয়েছে, বাট ওই রকম আহামরি তো কিছু হয় নাই। মানে এইখানে কি একটা বড় সমস্যা যে আমরা কোয়ালিটি উইকেটে খেলে না, সেকেন্ড এখন আমরা কোয়ালিটি উইকেটে খেলতেছি। মানে এই বিপিএলটা আমরা যেহেতু নতুন বোর্ড প্রেসিডেন্ট আসছেন, তিনি আগেই বলেছিলেন যে আমরা কোয়ালিটি উইকেটে খেলবো। আমার কাছে মনে হয়েছে এই বিপিএলের প্রথম 3টা ফেজ খুব কোয়ালিটিফুল উইকেটে খেলা হয়েছে, কিন্তু যখন আমরা আবার লাস্ট ফেজে ঢাকা ফেললাম তখন উইকেটটা একটু দুর্বল, মানে উইকেটটা কি বলে উইকেট ছিল, প্লাস কন্ডিশনের একটা ব্যাপার ছিল। ওই পর্যন্ত থার্ড ফেজ পর্যন্ত উইকেটটা খুব ভালো ছিল, কিন্তু ওয়ানডে ক্রিকেটে ভালো করতে তো আপনার ডিপিএলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখুন, আপনি যদি একটা খেয়াল করেন যে এনামুল হক বিজয়ের কথা বলেন, আপনি নাইম শেখের কথা বলেন, এরা সবাই কিন্তু ডিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। সব বছরই 800, 700, 1000 আমরা বিজয়কে 1100 রান করতে দেখেছি। কিন্তু তিনি যখনই জাতীয় দলে এসেছেন, ওই যে একটা গ্যাপ, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের একটা যে গ্যাপ, এই গ্যাপটা আসলে কেন পূরণ করা যাচ্ছে না? আলাউদ্দিন বাবুর বিপক্ষে সেঞ্চুরি করা আর জাসপ্রীত বুমরার এগেনস্টে সেঞ্চুরি করা ইটস টোটালি ডিফারেন্ট থিং। মানে আপনি আলাউদ্দিন বাবুর এগেনস্টে 100 রান করে ফেললেন, আলাউদ্দিন বাবু, তারপর আরও যারা বোলার আছে, আমি মানে জাস্ট উদাহরণ হিসেবে নামটা বলতেছি, আমি কাউকে ছোটো করতেছি না। এভরিওয়ান ইজ গুড, সবাই তার সেরাটা দেওয়ার জন্যই খেলে, সবাই তার বেস্টের জন্যই খেলে, বাট আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। জাসপ্রীত বুমরার সমপরিমাণ তো আলাউদ্দিন বাবু না, বা আবু হায়দার রনি না। ওদের এগেনস্টে খেলে সেঞ্চুরি করা আর স্টার্ক বা হ্যাজেলউডদের এগেনস্টে রান করা, ইটস ভেরি টাফ। এদের এগেনস্টে একজন প্লেয়ার
রান করেছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক মাহমুদুল্লাহ ইজ আউট অফ টাচ। মাহমুদুল্লাহ সেন্ট কিটসে রান করেছেন। এখন এখন এখানে একটা কথা আছে, আপনারা যদি বলেন যে মাহমুদুল্লাহ খুব ভালো টাচে আছে, আমি মাহমুদুল্লাহ টপিকটা চলে আসলাম। মাহমুদুল্লাহ সেন্ট কিটসে যে ম্যাচগুলোতে রান করেছেন ওই ম্যাচগুলোতে আমি মাঠে ছিলাম। উইকেট ওয়াজ টু গুড, বোলারদের জন্য কিছু ছিল না, কিন্তু মাহমুদুল্লাহ খুব ভালো খেলেছেন। বাট মাহমুদুল্লাহকে এই ধরনের উইকেটে কেমন করতে হবে সেটাও মাহমুদুল্লাহকে জানতে হবে, কিন্তু এতদিনে বাংলাদেশি ক্রিকেট থেকে তাদের সরে যাওয়া উচিত ছিল। এখন মনে হচ্ছে মানে দে আর ভেরি লেট। আমি এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম, যে জিনিসটা হচ্ছে ধরুন আমি একটু থামাই, আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা টি-20 সিরিজ জিতলাম, সেখানে কি কোনো সিনিয়র ছিল? না। এখন আপনি যদি আপনার বাচ্চাকে একা একা হাঁটতে না দেন, বাচ্চা কি হাঁটা শিখবে? সে পড়বে, উঠবে, দাঁড়াবে, কান্না করবে, এরপরে তো আস্তে আস্তে শিখবে। কিন্তু 2 হাত দিয়ে যদি সবসময় ধরে রাখেন, বাচ্চা কি হাঁটা শিখবে? তখন তো বাচ্চা নির্ভরশীল হয়ে যাবে। আমাদের এই মানে উই হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড দেম, বিকজ আমিও এমন না যে মাহমুদুল্লাহ মুশফিককে আমি অপছন্দ করি, দে হ্যাভ ডান আ লট ফর বাংলাদেশ ক্রিকেট, বাট একটা সময় পর অফিসের সবচেয়ে সিনিয়র এমপ্লয়িরও হয়তো নাও দরকার হতে পারে, বিকজ সে তার ফেস, তার রোল পালন করে ফেলছে। নতুনদের টেকনোলজি যদি নতুন আমরা অ্যাডাপ্ট করতে পারি, মানে রাইটিং প্রেজেন্টেশনে যদি আমরা ChatGPT-র হেল্প নিতে পারি, তাহলে ওয়াই কান্ট উই গো ফর ইয়াংস্টার্স? তো এটা একটা বড় প্রশ্ন। আপনার কি মনে হয় যে যেহেতু আগামীকাল আমরা পাকিস্তানের বিপক্ষে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ, আমার যদি মনে থাকে 2019 বিশ্বকাপে খুব সম্ভবত পাকিস্তানের বিপক্ষে আমরা শেষ ম্যাচ খেলেছিলাম, ওই সময় একটা গুঞ্জন তৈরি ছিল যে মাশরাফি বিন মুর্তজা অবসর নেবেন। আপনার কি মনে হয় যে কালকে এমন একটা ঘোষণা আসতে পারে? না, এটা আমাদের আসলে উপর মহল থেকেই হতে দেওয়া, মানে উপর মহলই হয়তো চাবে না, কারণ হতে পারে বলবে যে তোমরা, হতে পারে তারা ম্যাচ খেলবে না বা নাও খেলতে পারে, বাট উপর মহল কখনোই চাবে না যে অ্যাটলিস্ট মুশফিক মাহমুদুল্লাহর মতো ক্যারেক্টারের ডিসরেসপেক্ট করে। হতে পারে তাদেরকে বলা হবে যে ইউ শুড টেক রিটায়ারমেন্ট ফ্রম ওডিআইস, তোমরা বাসায় দেশে ফিরে একটা সিরিজ আয়োজন করবে। আবার এটাও যদি বলা হয় জিম্বাবুয়ের সাথে সিরিজ, সেটা খেলে অবশ্যই আমার মনে হয় এটাও ঠিক হবে না। দে শুড ওয়েট টিল মানে একটা ভালো সিরিজ হোক, ইন্ডিয়ার সাথে খেলে অবসর নিক বা শ্রীলঙ্কার সাথে খেলে অবসর নিক। আমরা যখন মাশরাফির ক্ষেত্রে দেখেছি, তখন যখন তাকে অবসর নিতে বলা হয়েছিল, তখনও বলা হয়েছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আয়োজন করবে, প্রীতি ম্যাচ বলুন, একটা নর্মাল একটা ম্যাচ আয়োজন করবে, তারপরে তাকে অবসর নিতে বলা হবে। আপনি এখন যেটা বললেন যে জিম্বাবুয়ের বিপক্ষে অবসর নিতে দেওয়া তাদের আসলে উচিত হবে না, তাদেরকে একটা ভালো অপোনেন্ট না। আপনার কি মনে হয় যে এই যে ক্রিকেটারদের যখন অ্যাপ্রোচ করা হয় যে তোমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলে অবসর নেবে, তখন ক্রিকেটারও একটু আমার কাছে, আমি জানি না তাদের মাথার মধ্যে বা মনের মধ্যে কি চলে, বাট আমার কাছে অ্যাজ আ সাধারণ মানুষ আমার কাছে মনে হইতেই পারে যে আমি এত বছর খেলছি, আমি কেন আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ জিম্বাবুয়ের সাথে খেলে অবসর নেব? সাকিবকে দেখেন, ইন্ডিয়ার সাথে হি হ্যাড সাম ইস্যুস, তার খেলার কোনো অপশন ছিল না বা তার খেলতে পারবে না, এই কারণে সে ইন্ডিয়ার সাথে অবসর নিয়ে ফেলেছে। তার পোর্টফোলিওতে কিন্তু লেখা যে সাকিব প্লেড হিজ লাস্ট match against ODI and T20 and test against India, T20 Afghanistan, test against India, হ্যাঁ। তো কেন জিম্বাবুয়ের সাথে আমি অবসর নেব? তো এইটাও হয়তো একটু ভাবতে হবে, তাই বোর্ড হয়তো অফার করবে যে মানে পাকিস্তান সিরিজ পর্যন্ত অফার না করলেও, যেহেতু আমি যতটুকু জানি মাহমুদুল্লাহ সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন, ওয়ানডে সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন, এবং হতে পারে মাহমুদুল্লাহ ক্যারি করতেছে মুশফিককে মনে হয় না তো তাড়াতাড়ি অবসর নেওয়ানো সম্ভব। এটা আমার মনে হয় না। মুশফিক খুবই জেদি একজন মানুষ, ওকে বললে হয়তো অনেক ইস্যু হবে, অনেক কন্ট্রোভার্সি হবে, বাট আমার মনে হয় না মুশফিক এখনই অবসর নেবে। কিন্তু 37 বছর বয়স ক্রিকেটার, লাস্ট 15 ম্যাচে একটা 50 করেছেন, তার কি এই জেদের কারণে? আপনার কি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র প্রীতি বা এই যে ক্রিকেটারদের সিনিয়র ক্রিকেটারদের জেদ, নিজেদের সম্পত্তি মনে করা, এটা একটা বড় কারণ যে বাংলাদেশ ক্রিকেট আগাচ্ছে না? এইটা একটা বড় কারণ আমার কাছে মনে হয়, এবং আমি স্টেটমেন্ট হিসেবে দিলাম যে মানে বাপের সম্পত্তি মনে করে ফেলা, বাট ইটস নট লাইক দ্যাট। আপনি দেখেন সাঙ্গাকারা, গিলক্রিস্ট, এরা কিন্তু ধোনি, সব কিন্তু ম্যাচের মাঝখানে তো 97 টেস্ট খেলে অবশ্য, হ্যাঁ মানে সবার কিন্তু বাট কালচারটা বিল্ড আপ করতে হবে। মুশফিক মাহমুদুল্লাহ কুড সেট অ্যান এক্সাম্পল যে আমরা এখন এদের পর তো অবশ্য নেক্সট 6-7 বছরের মধ্যে অবসর নেওয়ার কেউ নেই, বা 5 বছরের মধ্যে অবসর নেওয়ার কেউ নেই। যদি হয় সেটা লিটন সৌম্য হবে, কারণ তারা 30-31, মুস্তাফিজ হবে, তো তারা এক্সাম্পল সেট করতে পারে। কিন্তু আবার যদি এই সেম সিচুয়েশন হয়, আমি আপনি চাবো না মমিন 2032 এসে আপনি আবার কথা বলতে, ভালো লাগবে না। মানে জিনিসটা খুব আরেকটা ব্যাপার সামনে আনা উচিত, যেটা হচ্ছে যে ওই আমরা ডেইলি সানের কথা একটু আগে বলছিলাম, আমাদের সহকর্মী জুবাইর ভাই, তিনি যে যেটা করেছেন যে ফিল সিমন্স নাকি এই মাহমুদুল্লাহ এবং মুশফিকের আউট নিয়ে মানে বকা দিয়েছেন,
মানে তরুণরা অবাক হয়েছেন। আপনি আসলে এটা নিয়ে আসলে যদি আপনার কোনো সে বা থট আর কি। এটা তো হইতেই পারে, এটা বলতেই পারে। আপনি ক্রিকেট অ্যামাজন প্রাইমের একটা সিরিজ আছে না, ওই যে দ্য টেস্ট, দ্য টেস্টের ক্লিপগুলো দেখেন, তখন মানে প্লেয়াররা যখন আউট হয়ে যাচ্ছে, হেলমেট ছুঁড়ে মারছে ড্রেসিং রুমে, বা স্মিথ বোতল ছুঁড়ে মারছে, তখন জাস্টিন ল্যাঙ্গার আসতেছে এসে বসে বুঝাচ্ছে। ওদের কালচার এমন যে ওরা নিজেরা রিয়েলাইজ করবে, বাট আমাদের তো রিয়েলাইজ করবে না। আমাদের অফিসের মানে যদি এমন হয় যে আপনাকে আমি বলতেছি মুমিন আপনি ভুলটা করছেন, আপনি মনে করুন বেটা বেশি বুঝে, হ্যাঁ, এটা বাংলাদেশের কালচারই এমন, এটা আমাদের মানে সিন্স ব্লাড মানে বংশ পরম্পরা হয়ে আসছে। তো এটা চেঞ্জ করতে হলে আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো আমার কাছে ফিল সিমন্স যেমন কোচ, উনি খুবই মানে রেজাল্ট ওরিয়েন্টেড কোচ, যদিও উনি সব জায়গায় সাকসেসফুল না, আফগানিস্তানের হয়ে তিনি সাকসেসফুল ছিলেন না, বাট T20 টেন্টারে উনি খুব সাকসেসফুল। তো উনি বকতেই পারেন, আর বকা উচিতই ভাই। আপনি ওই সময় স্লকশিপ না আপনার 20 বছর খেলার পর যদি 20 বছরের হিসাব বাদেন, আপনি মাহমুদুল্লাহ মুশফিকের মতো ক্রিকেটারের কাছ থেকে ওই সময় অ্যাটলিস্ট একটা সেন্সিবল ইনিংস এক্সপেক্ট করেন। আমি মুশফিকের ওই 8টা-9টা বল আমি দেখছি, মুশফিক শুরু থেকে প্রেশার নিয়ে ফেলছেন। উনি সিঙ্গেল বের করার জন্য পাগল হয়ে গেছিলেন, সিঙ্গেল না বের করতে পারে উনি স্লকশিপ খেলতে গেছেন, স্লকশিপ খেলতে গিয়ে ওই পাশে ক্যাচ আউটেছেন। মাহমুদুল্লাহ শটটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই। তখনও 24-25 ওভার। এখন মাহমুদুল্লাহর জন্য 24 ওভার মানে হচ্ছে অ্যালেক্সান্ডার কুকের জন্য 90 ওভার পুরো দিন ব্যাটিং করা, মানে মাহমুদুল্লাহর জন্য পারফেক্ট সেট ছিল ওখান থেকে সেঞ্চুরি করে। এবং ওই সময় যদি সে ওইখানে দুজনে একজন দাঁড়ায় থাকতো, শান্তর জন্য কাজটা সহজ হতো, শান্ত সেঞ্চুরি পেয়ে যেত, প্লাস দলের রানটাও তখন 300-এর কাছে। এবং মিরাজ কিন্তু ম্যাচ শেষে বলছিলেন যে এই ম্যাচে এই উইকেটে যদি 300 রান করা যেত অবশ্যই, এবং 300 বাংলাদেশের বোলিং কিন্তু 80-90 করলে বাংলাদেশের বোলাররা কিন্তু দুটো ম্যাচে কিন্তু খুব এখন আপনি যদি বোলারদেরকে মানে ডিফেন্ড করার মতো স্কোর না দেন, তাহলে তো এখানে বোলারদের কিছু দায় দিয়ে লাভ নেই। এখন বোলার বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো, এবং দুটো ম্যাচে কিন্তু খুব ভালো বোলিং করছে, কিন্তু আপনি তো বোলারদের ডিফেন্ড করার মতো কিছু একটা দিতে হবে। 300, 320 বা 280। আমরা প্রথম যে ম্যাচটা খেললাম ইন্ডিয়ার সাথে, ওই ম্যাচে যদি আমরা 280 করতাম, 280 কেন আমার কাছে তো মনে হয় 260 রান করলে আমরা ম্যাচ জিততাম। 70 ধরলাম, 70 করলে আমাদের একটা রেজাল্ট আসার সম্ভাবনা ছিল। এই ম্যাচেও 300 করলে 290 করলে একটা সম্ভাবনা ছিল। কিন্তু চেজিং রাত্রেবেলা খুবই টাফ। এই যে আমরা এই যে এত কিছু হচ্ছে না, বাংলাদেশের ক্রিকেটে সবসময় বলা হয় যে আপনি যখনই যে একটা ক্রিকেটারকে দলে নিয়ে আসা হয় যে প্রতিভা আছে, প্রতিভা দেখে আমরা দলে নিচ্ছি বা এই সেই। কয়েকদিন আগে, একদিন দুদিন আগে খুব সম্ভবত শোয়েব আখতার বললেন যে পাকিস্তানিদের আসলে প্রতিভা খুঁজে পাচ্ছেন না, শাহিন আফ্রিদি বলুন। বা আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যাদেরকে প্রতিভাবান বলা হয় তারা আসলে জেনুইনলি আপনি যাদেরকে প্রতিভাবান বলবেন ওই ধরনের প্রতিভা না? আচ্ছা, প্রতিভা দেখানোর জন্য তো আপনার ওই প্ল্যাটফর্মটা লাগবে। এখন আপনার যদি জাকের আলী অনেকের কথাই ধরুন, উনি কিন্তু খুব ভালো ব্যাটিং করতেছেন, মানে এই 70+ বা 60+ এভারেজ ওনার। এখন ওনার যদি প্রতিভা দেখাইতে হয়, ওনার কি লাগবে? ওনারা আমরা কেন নিছি ফিনিশার হিসেবে? ওনার করতে হবে 10 বলে 35, 11 বলে 40, ধরেন এক্সাম্পল দিচ্ছে। এখন ওনার যদি 60 বল খেলে 70 রান করতে হবে, ওটা তো ওনার প্রতিভা না। উনি তো জোর করে মানে ইনিংস বিল্ড আপ করার জন্য খেলতেছেন। তাহিদের প্রতিভা কি? তাহিদের মানে শেষের দিকে খেলবে বা ইনিংস বড় করবে, আপনি তাহিদকে 3-এ খেলা স্কোপ তো দিতে হবে। আপনি তো প্রতিভা বের করে আনার অপশন দিচ্ছেন না। আপনার তো টিমের 35 রানে 4 উইকেট চলে যাচ্ছে, 5 উইকেট চলে যাচ্ছে, আপনি প্রতিভাটা দেখাবেন কোথায়? আর আপনি পরীক্ষায় তখনই পাস করবেন যখন আপনার প্রশ্ন কমন হবে। আর আপনি যদি 100-এর মধ্যে 33 কমন থাকে, আপনি প্রতিভা দেখাবেন কোথায়? আপনার সিনিয়ররা তো আপনার প্রতিভা দেখানোর অপশন দিতেছে না। মানে এইটার পেছনে আসলে বিসিবির প্ল্যানটা কি? আমার কাছে কি একটা জিনিস যেটা মনে হয় যে বিসিবি মনে হয় দূরদৃষ্টির যে একটা চিন্তা ভাবনা থাকে। আমি আপনার সাথে আলোচনা করছিলাম যে বাংলাদেশের ওই ফোকাসটা একটু ব্লার, মানে ভীষণটা। বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেট সেম পর্যায়ে আছে। মানে ওই দিন আকাশ চোপড়া, আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, আকাশ চোপড়া শোয়েব আখতারকে বলতেছিল যে ওদের দেশে ক্রিকেট উন্নতি করবে কেমনে? হঠাৎ হঠাৎ কোচ চেঞ্জ হয়, বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়, একটা মানুষ থাকা মানে একটা মাথা থাকা, মাথা চিন্তা ভাবনা থাকা, চিন্তা ভাবনা মানুষ চলে যাচ্ছে, নতুন চিন্তা ভাবনা মানুষ আসতেছে। আপনি আমাদের দেশে দেখেন, এই যে একটা গণ অভ্যুত্থানের পর বা আপনি বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হলেন, নতুন একজন বোর্ড প্রেসিডেন্ট আসলেন, তার চিন্তা ভাবনা একরকম, সে চাবে তার চিন্তা ভাবনা দিয়ে একরকম করতে। আবার আপনি দেখেন আর্সেনালের উদাহরণ দিই, আর্সেন ওয়েঙ্গারের ক্ষেত্রে, আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে তারা অনেক বছর তারপরে ম্যানইউ যে অ্যালেক্স ফার্গুসন, তারা 25 বছর একজনের আন্ডারে, এখন কিন্তু তাদের অ্যাডাপ্ট করতে কষ্ট হচ্ছে। এটাও হতে পারে যে এত বছর একজনের আন্ডারে থেকে ভিন্ন মানসিকতার সাথে অ্যাডাপ্ট করা কঠিন। আবার এমন হতে পারে প্রায় ভিন্ন মানসিকতার সাথে অ্যাডাপ্ট করা যায়। এখন আপনি ধরেন
আপনি 10 মাসে 10টা রিলেশনে গেছেন, 10টা রকমের মানুষের সাথে মিশছেন, আপনি কি একটা জায়গায় স্টেবল থাকতে পারবেন? অবশ্যই না। আপনি একটা রিলেশনে 3 বছর স্টেবল আছেন, আপনি জানেন ওই মানুষটা কেমন, সো আপনাকে তো স্টেবল হওয়ার জন্য মানে ওই মানুষটার সাথে থাকতে হবে বা বুঝতে হবে। এই প্রসেসটা কেন বিসিবি মেইনটেইন করছে না? মানে আপনি ধরুন যদি আপনি চিন্তা করেন যে এই মুহূর্তে আমরা 6 মাসের জন্য একটা কোচ নিয়েছি, এরপরে যখন আমরা কোচ নিব, বিসিবি আসলে কি চিন্তা করতে পারে? তাদের প্ল্যান বিসিবি কি চিন্তা করবে? বিসিবি তো নিজের জীবন বাঁচাইতে হবে। এখন ফিল সিমন্সরে কেন আনা হয়েছে সেটা আমরা সবাই জানি, এটা না বললেও হবে। বা বলি হাতুড়ি সিংহের সরাইছি, এই জন্য আমার ফিল সিমন্সরে আনতে হবে, মানে ওর চেয়ে বড় নাম আনতে হবে, তাই না? বাট ফিল সিমন্স সাকসেস মানে অ্যাটলিস্ট T20-তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এত হিসাব কিতাব, আপনি শেখ মেহেদিকে কেন ওয়ানডেতে ট্রাই করেন নাই? আমরা কি মানে ইন্ডিয়া কি 2টা লেফট আর্ম স্পিনার নিয়ে খেলতেছে না, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা? তাহলে আমি কেন মিরাজ থাকাকালীন শেখ মেহেদিকে ওয়ানডেতে ট্রাই করি না? শেখ মেহেদিকে T20 খারাপ বোলার, কেন আমি লিটন থাকার পরও জাকেরকে দিয়ে ফিনিশিং করাই, জাকেরকে দিয়ে কিপিংটা বেটার করে, লিটনের উপর কিপিংয়ের প্রেশারটা সরাই? মুশফিক নাই। আচ্ছা আমি একটা জিনিস জানি, মুশফিককে সরানোর ব্যাপারে অনেকেই না করতেছেন বিকজ জেনুইন কোনো কিপার নাই। আপনার কাছে কিপার আছেন, আপনি জানেন না। পারভেজ হোসেন ইমন ইজ এ কিপার না। আমার আপনি বললেন যে পারভেজ হোসেন ইমন একটা কিপার, আপনি যদি বলেন যে ঠিক আছে আমি মানলাম যে পারভেজ হোসেন ইমন মুশফিক লেভেলের না, বা জাকির আলী অনেক সে ওই লেভেলের না, কিন্তু কথা হচ্ছে তাহলে আপনি একটা টুর্নামেন্টে ব্যাকআপ উইকেট কিপার ছাড়া কেন গেলেন? কারণ আমার যেটা মনে হলো যে আমার লাগবে, 2টা বোলারের ব্যাকআপ লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে সাকিব নেই, আপনি নাসুম আহমেদকে নিয়ে গেছেন। নাসুম আহমেদ, আপনার যেহেতু রিশাদ আছে, আপনার তো লেফট আর্ম স্পিনার দরকার নেই। আপনি একটা মানে কি একটা ব্যাট পেস বোলিং অলরাউন্ডার নিয়ে যেতেন। এখন আমি যে বলতেছি আমার তো পেস বোলিং অলরাউন্ডার নাই, আমি নিব কোত্থেকে? আপনার কথা শোনার পর মনে হচ্ছে যে ওই যে শোয়েব আখতার, না যে আমি বলি শোয়েব আখতার বলছে না যে মানে মানে বলতে হয় টাকা পাই, এই জন্য বলতেছি। আমারও অবস্থা এরকম যে চাকরি করতেছি, কাজ এটা আমার অফিস টাকা দিচ্ছে বলতেছে, কিন্তু আমি নিজেও জানি যে এদের দিয়ে কিছু হবে না। আমি এখনো বলতেছি, আমি আগেও বলছি, আপনারা আমার অনেক বকাঝকা দিয়েছেন যে আমি শুরুতেই বলছিলাম বাংলাদেশ একটা ম্যাচও জিতবে না, কারণ আমি এই জায়গায় আছি, আপনারা এই জায়গায় আছেন, আপনাদেরকেও এই জায়গায় আসতে হবে। এবং এটা মনে হয় যে শুধু দর্শকদের না, মানে ক্রিকেট যারা সংগঠক আছে। আবার আপনারা এইটা ভাইবেন না যে আমি বাংলাদেশ ক্রিকেটে দেখতে পাই না, আমি খুব ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটকে, বাট বাস্তবতার কাছে আমরা সবাই হেরে যাই। বাস্তবতা অনেক কঠিন এবং বাংলাদেশের ক্রিকেটটা সেই বাস্তবতার মুখোমুখি হয়েছে, এবং যে কঠিন বাস্তবতা সেটা বাংলাদেশ দেখতে শুরু করেছে, অনেকদিন ধরে দেখছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কালকের ম্যাচের রেজাল্ট কি হবে? কালকের ম্যাচের রেজাল্ট আমার কাছে মনে হয় যে এখন 2টা মরা লাশ নিয়ে আমি কি কথা বলবো, 2টাই তো মরা লাশ। যাই হোক, আমরা আসলে ওই ম্যাচটা যেহেতু আমাদের 2 সহকর্মী আছেন, আলোচনা মোহাম্মদ সাদমান আছেন এবং সৈয়দ সামি আছেন, তারা দুজন আলোচনা করবেন। আমরা ওই ম্যাচে এই জন্য আসলে গেলাম না। আসলে আমরা আশা করব তারপরে যে বাংলাদেশ শেষটা সুন্দর করে শেষ করুক। কিন্তু আমি একটা মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে মিরাজকে 3-এ না খেলায়, মিরাজকে আপনি 4-5-এ খেলান, তাওহিদ হৃদয়কে আপনি 3-এ নিয়ে আসেন। তাওহিদ হৃদয় তাহলে আপনার শান্তকে ওপেনিংয়ে রাখেন, আপনি সৌম্যরে নিচে খেলান, মুশফিক মাহমুদুল্লাহর হিসাবটা বাদ দেন। এইটা তো তামিম কি বলে শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিক মাহমুদুল্লাহ 11 আমি রাখছি, একটু পরে ডাকতেছি। এরপরে হচ্ছে মুশফিক 4-এ, এরপর হচ্ছে কে মিরাজ মুশফিক, এরপরে জাকের আলী, এরপর মাহমুদুল্লাহ। ঠিক হচ্ছে তো? আমার হৃদয়ের একটু উপরে খেলার সুযোগ দেন। আমি হৃদয়ের প্রতি বায়াস না, বাট ছেলেটার ক্যালিভার আছে, ও বিপিএলে 3-2 মানে উপরের দিকে খেলে রান করছে। এই জন্য আমি বলি যে মানে ইয়াং প্লেয়ারদের অলওয়েজ উপরে খেলানোর স্কোপ দিতে হবে। কারণ আপনি তারা 7-এ খেলায় মাথা সেট করায় ফেলা, 5 বছর পরে 3-এ দিলে তো হবে না। ওই যে বেস্ট এই টুর্নামেন্টে আপনার বেস্ট প্লেয়ার হৃদয় এখন পর্যন্ত ব্যাটিং এ, একটা সেঞ্চুরি করছে, সাথে হচ্ছে জাকের আলী অনেক, কিন্তু জাকের আলীরে আপনার ফিনিশার, আপনি মর মাথায় ঢুকাই দিয়েছেন, আপনি ফিনিশার। কারণ ওর খেলা উচিত 10 বল 15 বল, ও খেলতেছে 100 বল, তাহলে হবে? এটা একটা পার্থক্য, মানে পরিকল্পনার অভাব। এবং যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা আসলে ফিক্সড না। যেমন ধরুন 2015 বিশ্বকাপে খুব 15 বিশ্বকাপে না 11 বিশ্বকাপে যখন ইংল্যান্ডের বিপক্ষে তারা 15 বিশ্বকাপ ইংল্যান্ড যখন বাংলাদেশকে হেরে যখন বাদ পড়লো, তারপরে কিন্তু একটা বড় প্ল্যান করেছিল, 4 বছরের একটা প্ল্যান ছিল, এবং তারা 19 বিশ্বকাপ জিতে দেখিয়েছে। আমরা 4 বছরের প্ল্যান করতে পারি, কিন্তু আমার আশেপাশে পরিবেশ আমাদের 4 বছরের, এটা একটা বড় সমস্যা। ওই সমস্যা হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটে তো কারো হস্তক্ষেপ নাই, ওদের বোর্ডার ক্রিকেট, এবং ওদের ক্রিকেট নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওরা ওয়ার্ল্ড কাপ জিতলেও পরের দিন
নর্মাল লাইফ লিড করে। আমরা ওয়ার্ল্ড কাপ জেতার 7 দিন তো খালি আজকে এই ইভেন্ট, আজকে ওই সংবর্ধনা, কালকে বাস কাটো, ছাদ বানাও, এই সব করেই চলে যাবে। বাট এইগুলো চেঞ্জ করতে হবে, আসলে একদিনে চেঞ্জ হবে না, এনভায়রনমেন্ট বলে লাভ নেই। কিন্তু ওই প্রচেষ্টাটা তো আসলে দেখতে মানে থাকতে হবে। আপনি যদি একটা একটা করে চেঞ্জ না আনতে শুরু করেন, এটা আসলে কোনো দিনও চেঞ্জ হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিতভাবে সেটা আসলে চিন্তা করবে। আমরাও আসলে আশা করি যেমন টুর্নামেন্টটা শেষ হলে আমরাও তো আবার পুরো বাংলাদেশের পারফরমেন্সটা নিয়ে রিভিউ করবো। আবিদ মোহাম্মদ আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল বাংলাদেশের খেলা আছে পাকিস্তানের বিপক্ষে। আমরা আপনাদের মতো আমরাও প্রত্যাশা করবো বাংলাদেশ ম্যাচটা জিতে শেষ করবে এবং দেশে ফিরে তারপর আমাদের যেহেতু 27 বিশ্বকাপ খেলতে হবে, ওয়ানডে বিশ্বকাপ, আমরা টি-20 বিশ্বকাপকে একটু সাইড করে রাখছি যেহেতু আমাদের ওয়ানডে ফরম্যাট নিয়ে কথা হচ্ছে। আশা করবো বিসিবি, কোচ, টিম ম্যানেজমেন্ট সবাই মিলে সেই বিশ্বকাপ নিয়ে ভালো একটা পরিকল্পনা করবে, যেহেতু হাতে 2 বছর সময় আছে, 2 বা আড়াই বছর সময় আছে, সেটা পরিকল্পনার কাজে লাগাবে এবং 27 বিশ্বকাপ বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশা করছি আপাতত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।